আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে কিন্তু আজকে চলে এসেছি। যারা ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো তারা একটু মন দিয়ে শোনো। আমি তোমাদের ইতিহাসের সাজেশন নিয়ে কিন্তু আজকে একটু আলোচনা করব। খুব বেশিক্ষণের ভিডিও হবে না, মাত্র 3টে অধ্যায় তোমাদের রয়েছে। 5 থেকে 7 মিনিটের একটা ভিডিও হবে। এই ভিডিওটা যদি তোমরা দেখে নাও একবার, তাহলে কিন্তু আশা করছি পরীক্ষায় অনেকগুলো প্রশ্ন তোমরা কমন পাবে একেবারে। আর সাজেশনটা শুরু করার আগে একবার বলে নিই যে আমি কিন্তু এই সাজেশনগুলো দিচ্ছি মানে এমনটা বলছি না যে তোমরা শুধু সাজেশন দেখেই পড়ে যাও। আমি বলছি তোমরা সমস্ত কিছু পড়ো, কিন্তু সাজেশনে যে প্রশ্নগুলো থাকবে সেগুলো কিন্তু একটু ভালো করে দেখেছো। এর আগের সাজেশনগুলোতে আমি একটা কথাই বলেছি, এই কথাটাই বলেছি, কারণ শুধুমাত্র তুমি যদি সাজেশন পড়ে পরীক্ষা দিতে যাও সেক্ষেত্রে কিন্তু অনেকটা বিপদ তুমি নিজের ঘাড়ে নিয়ে নিলে। যদি সাজেশন না মেলে, নাও মিলতে পারে, সাজেশন একটা দুধ ক্রীড়ার মতো, কখনো 100% মেলে, কখনো আবার একটুও মেলে না। তো যদি না মেলে তাহলে তুমি বিপদে পড়বে, সেই জন্য সমস্ত কিছু পড়ে যাও, কিন্তু আমি যেটা বলছি সেটা একটু বেশি ভালো করে দেখে যেও। চলো প্রথমে একটু বলি যে তোমাদের ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে কিন্তু মাত্র 3টে অধ্যায় পড়তে হবে ইতিহাসে। কি কি অধ্যায়? 4 নম্বর অধ্যায়, চতুর্থ অধ্যায় তোমাদের পড়তে হবে, পঞ্চম অধ্যায় তোমাদের পড়তে হবে এবং ষষ্ঠ অধ্যায় তোমাদের পড়তে হবে। ঠিক আছে? এবার দেখো, তোমাদের কিন্তু 3 রকমের প্রশ্ন আসবে পরীক্ষায়। কি কি প্রশ্ন আসবে তোমাদের আরো বলে দিই। তোমাদের আসবে 8 নম্বরের কিছু প্রশ্ন, তোমাদের আসবে 3 এবং 4 নম্বরের কিছু প্রশ্ন। তো আমি এই সাজেশনে 3 এবং 4 নম্বরের জন্য কিন্তু একই রকমের প্রশ্ন রেখেছি, কারণ যে প্রশ্ন 3-এ দিচ্ছে সেই প্রশ্ন কিন্তু 4-এও আসতে পারে, একই প্রশ্ন। তো সেই জন্য 3 এবং 4 আমি একই প্রশ্ন রাখছি এবং 8 নম্বরের প্রশ্ন আমি আলাদা দিচ্ছি। আর 8 নম্বরের প্রশ্ন কিন্তু আসবে মাত্র 2টো অধ্যায় থেকে। কোন কোন অধ্যায়? চতুর্থ অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায়। মাঝখানের 5 নম্বর থেকে কিন্তু শুধু 3 এবং 4 নম্বরের প্রশ্নই আসবে। এতটা পর্যন্ত ক্লিয়ার হলো? চলো আমি এবার তোমাদের সাজেশনগুলো দিই। প্রথমেই আমরা কিন্তু চ্যাপ্টার 4-এ চলে যাচ্ছি। চ্যাপ্টার 4-এর 8 নম্বরের প্রশ্ন। চলো, প্রথম প্রশ্ন, কৌটিল্যের অর্থশাস্ত্রে বর্ণিত রাষ্ট্রনীতি এবং সপ্তাঙ্গ তত্ত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। বুঝতে পারলে? কৌটিল্যের অর্থশাস্ত্রে বর্ণিত রাষ্ট্রনীতি এবং সপ্তাঙ্গ তত্ত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। ভিডিওটা তোমরা পজ করে করে প্রশ্নগুলো একটু লিখে নিও খাতায়, তাহলে সুবিধা হবে। চলো দ্বিতীয় প্রশ্ন, জিয়াউদ্দিন বরনির ফতোয়া ই জাহাঙ্গীরি গ্রন্থে রাজতন্ত্র এবং রাষ্ট্রনীতি সম্পর্কে যে ধারণা পাওয়া যায় তা লেখো। আরেকবার বলে দিই, জিয়াউদ্দিন বরনির ফতোয়া ই জাহাঙ্গীরি গ্রন্থে রাজতন্ত্র এবং রাষ্ট্রনীতি সম্পর্কে যে ধারণা পাওয়া যায় তা আলোচনা করো। 3 নম্বর, নতুন রাজতন্ত্র বা নিউ মোনার্কি কি? নতুন রাজতন্ত্র বা নিউ মোনার্কি কি, একই সাথে টমাস ক্রমওয়েলের নব্য রাজতন্ত্রের ধারণা এবং অবদান আলোচনা করো। টমাস ক্রমওয়েলের নতুন রাজতন্ত্রের ধারণা এবং অবদান আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, পারস্যের ক্ষত্রপ এবং চীনের ম্যান্ডারিন ব্যবস্থার তুলনামূলক আলোচনা করো। বুঝলে? পারস্যের ক্ষত্রপ এবং চীনের ম্যান্ডারিন ব্যবস্থার তুলনামূলক আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, দিল্লি সুলতানি রাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো। দিল্লি সুলতানি রাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো। একই সাথে এটি কি ধর্মাশ্রয় রাষ্ট্র ছিল? এটি কি ধর্মাশ্রয় রাষ্ট্র ছিল? 6 নম্বর প্রশ্ন, মুঘল মনসবদারি প্রথা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। বুঝলে? মুঘল মনসবদারি প্রথা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। শেষ প্রশ্ন, চতুর্থ অধ্যায়ের 8 নম্বরের শেষ প্রশ্ন। কি প্রশ্ন? ইক্তা ব্যবস্থা কি? ইক্তা ব্যবস্থার বিবর্তন এবং বৈশিষ্ট্য আলোচনা করো। ইক্তা ব্যবস্থা কি
ইক্তা ব্যবস্থার বৈশিষ্ট্য এবং বিবর্তন আলোচনা করো। এবার আমরা চলে আসি 3 এবং 4 নম্বরের প্রশ্নে। ঠিক আছে, প্রথম প্রশ্ন, কৌটিল্যের মণ্ডল তত্ত্ব সম্পর্কে একটি টিকা লেখো। কৌটিল্যের মণ্ডল তত্ত্ব সম্পর্কে একটি টিকা লেখো। মনসবদারি ব্যবস্থায় জাত এবং সওয়ার বলতে কি বোঝো? মনসবদারি ব্যবস্থায় জাত এবং সওয়ার বলতে কি বোঝো? 3 নম্বর প্রশ্ন, জিয়াউদ্দিন বরনী বর্ণিত সুলতানি যুগের নরপতিত্বের আদর্শ কি ছিল? আরেকবার বলে দিই, জিয়াউদ্দিন বরনী বর্ণিত সুলতানি যুগের নরপতিত্বের আদর্শ কি ছিল? 4 নম্বর, ম্যান্ডারিন ব্যবস্থার গুণাবলী বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ম্যান্ডারিন ব্যবস্থার বৈশিষ্ট্য এবং গুণাবলীগুলি আলোচনা করো। তোমাদের 5 নম্বর প্রশ্ন, এই অধ্যায়ের 3 এবং 4 নম্বরের উত্তরের জন্য 5 নম্বর প্রশ্ন, ম্যাকিয়াভেলির রাষ্ট্রচিন্তা বা দ্য প্রিন্স গ্রন্থ সম্পর্কে সংক্ষেপে লেখো। ম্যাকিয়াভেলির রাষ্ট্রচিন্তা বা দ্য প্রিন্স গ্রন্থ সম্পর্কে সংক্ষেপে লেখো। 6 নম্বর এবং শেষ প্রশ্ন, প্লেটোর আদর্শ রাষ্ট্রের ধারণাটি উল্লেখ করো। প্লেটোর আদর্শ রাষ্ট্রের ধারণাটি উল্লেখ করো। তো এখানেই তোমাদের চতুর্থ অধ্যায় কিন্তু শেষ হলো। এবার আমরা চলে যাচ্ছি সোজা পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় কিন্তু বলে রেখেছিলাম আগেই যে 4 নম্বরের কোনো প্রশ্ন এখান থেকে আসবে না, শুধুমাত্র 3 এবং 4-এর প্রশ্ন আসবে। চলো, প্রথম প্রশ্ন, পঞ্চম অধ্যায় লিখে রাখো, ক্রুসেড বা ধর্মযুদ্ধ কি? ক্রুসেড বা ধর্মযুদ্ধ কি? একই সাথে ক্রুসেডের প্রধান 2-3টি কারণ উল্লেখ করো। ক্রুসেডের প্রধান 2-3টি কারণ উল্লেখ করো। চলো, 2 নম্বর, ক্রুসেডের ফলাফল বা প্রভাব আলোচনা করো ইউরোপ এবং এশিয়ার উপর। তাহলে বুঝতে পারলে 2 নম্বরের প্রশ্নটা কি, ক্রুসেডের ফলাফল বা প্রভাব আলোচনা করো এশিয়া এবং ইউরোপের উপরে। 3 নম্বর প্রশ্নটা কি আছে, ইউরোপের সামন্ততন্ত্রের পতনের প্রধান কারণগুলি কি ছিল? ইউরোপের সামন্ততন্ত্রের পতনের প্রধান কারণগুলি কি ছিল? 4 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন কি আছে, ইউরোপে রেনেসা বা নবজাগরণের কারণগুলি কি ছিল? ইউরোপে রেনেসা বা নবজাগরণের কারণগুলি কি ছিল? একই সাথে ইতালিতে কেন প্রথম রেনেসা দেখা দিয়েছিল? ইতালিতে কেন প্রথম রেনেসা দেখা দিয়েছিল? 5 নম্বর প্রশ্ন, মানবতাবাদ বা হিউম্যানিজম বলতে কি বোঝো? মানবতাবাদ বা হিউম্যানিজম বলতে কি বোঝো? পেত্রার্ককে কেন মানবতাবাদের জনক বলা হয়? একই সাথে কিন্তু এটা 5 নম্বরের প্রশ্ন, একই সাথে মানবতাবাদ বলতে কি বোঝো, পেত্রার্ককে কেন মানবতাবাদের জনক বলা হয়? 6 নম্বর প্রশ্ন, ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের 95 থিসিস বা 95 থিসিসের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের 95 থিসিসের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, ইউরোপের চিত্রশিল্প এবং স্থাপত্যে রেনেসার প্রভাব আলোচনা করো। ইউরোপের চিত্রশিল্প এবং স্থাপত্যে রেনেসার প্রভাব আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, দ্বিতীয় আরবানের ঘোষণা এবং ক্রুসেডের চার্চের ভূমিকা আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, দ্বিতীয় আরবানের ঘোষণা এবং ক্রুসেডে চার্চের ভূমিকা আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, সামন্ততন্ত্রের পিরামিড বা স্তরবিন্যাস সম্পর্কে সংক্ষেপে লেখো। সামন্ততন্ত্রের পিরামিড বা স্তরবিন্যাস সম্পর্কে সংক্ষেপে লেখো। 10 নম্বর প্রশ্ন, ম্যানর ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো। ম্যানর ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো। 11 নম্বর প্রশ্ন, ভৌগোলিক আবিষ্কার এবং রেনেসার সম্পর্ক কি ছিল? ভৌগোলিক আবিষ্কার এবং রেনেসার সম্পর্ক কি ছিল? 12 নম্বর প্রশ্ন, কাকে কেন রেনেসাঁস ম্যান বলা হয়? কাকে কেন রেনেসাঁস ম্যান বলা হয়? চলো, আমরা এখন চ্যাপ্টার 5-এর প্রশ্ন করছিলাম। 5-এর প্রশ্ন এখানেই শেষ হয়ে গেল এবং আমরা এখন চলে যাচ্ছি তোমাদের শেষ চ্যাপ্টার, ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারের শেষ চ্যাপ্টার, চ্যাপ্টার নাম্বার 6। এখানে কিন্তু 8 নম্বরের প্রশ্ন রয়েছে এবং 8 নম্বরের প্রশ্ন রয়েছে এবং 3 এবং 4-এর প্রশ্নও রয়েছে।
প্রথমে আমরা 8 নম্বরের প্রশ্নগুলো দেখে নিই। মাত্র 6টা প্রশ্ন, একটু লিখে নাও খাতায়। চলো। আধুনিক বিজ্ঞানের সূচনা ডাইনিবিদ্যা বা জাদুবিদ্যা চর্চা থেকে বিজ্ঞান মনস্কতার উত্তরণ বা সামাজিক চুক্তির ইতিহাস আলোচনা করো। আরেকবার বলে দিই, আধুনিক বিজ্ঞানের সূচনা ডাইনিবিদ্যা বা জাদুবিদ্যা চর্চা থেকে বিজ্ঞান মনস্কতার উত্তরণ বা সামাজিক মুক্তির ইতিহাস আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, ভৌগোলিক আবিষ্কারের পটভূমি আলোচনা করো। সামুদ্রিক অভিযানে পর্তুগাল এবং স্পেনের ভূমিকা কি ছিল? সামুদ্রিক অভিযানে পর্তুগাল এবং স্পেনের কি ভূমিকা ছিল? 3 নম্বর প্রশ্ন, মুদ্রণ বিপ্লব বলতে কি বোঝো? আধুনিক বিশ্বের জ্ঞান চর্চায় মুদ্রণ বিপ্লবের গুরুত্ব আলোচনা করো। মুদ্রণ বিপ্লব বলতে কি বোঝো? আধুনিক বিশ্বের জ্ঞান চর্চায় মুদ্রণ বিপ্লবের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। চলো 4 নম্বর প্রশ্ন, জ্যোতিষশাস্ত্র থেকে জ্যোতির্বিজ্ঞানের উত্তরণ কিভাবে ঘটেছিল? জ্যোতিষশাস্ত্র থেকে জ্যোতির্বিজ্ঞানের উত্তরণ কিভাবে ঘটেছিল? এখানে কোপার্নিকাস এবং গ্যালিলিওর অবদান আলোচনা করবে। 5 নম্বর, ইউরোপের সামরিক বিপ্লব বা মিলিটারি রেভলিউশন সম্পর্কে যা জানো লেখো। ইউরোপের সামরিক বিপ্লব বা মিলিটারি রেভলিউশন সম্পর্কে যা জানো লেখো। 6 নম্বর এবং শেষ প্রশ্ন, কৃষি প্রযুক্তির অগ্রগতি এবং সমাজে তার প্রভাব আলোচনা করো। কৃষি প্রযুক্তির অগ্রগতি এবং সমাজে তার প্রভাব আলোচনা করো। এখানেই শেষ হলো চ্যাপ্টার 6 এর 8 নম্বরের প্রশ্ন। আর এবার কিছু 4 নম্বর এবং 3 নম্বরের প্রশ্ন রয়েছে, একটু লিখে নাও পজ করে করে। 1 নম্বরের প্রশ্ন, কেপলারের গ্রহ গতি সংক্রান্ত সূত্রগুলি কি ছিল? কেপলারের গ্রহ গতি সংক্রান্ত সূত্রগুলি কি ছিল? 2 নম্বর, কোপার্নিকাসীয় বিপ্লব বা সৌরকেন্দ্রিক বিশ্ব ব্রহ্মাণ্ডের ধারণা কি ছিল? কোপার্নিকাসীয় বিপ্লব বা সৌরকেন্দ্রিক বিশ্ব ব্রহ্মাণ্ডের ধারণা কি ছিল? 3 নম্বর প্রশ্ন, দূরপাল্লার সমুদ্র অভিযানে কম্পাস, মানচিত্র এবং কারাক জাহাজের ভূমিকা কি ছিল? দূরপাল্লার সমুদ্র বাণিজ্যে বা সমুদ্র অভিযানে কম্পাস, মানচিত্র এবং কারাক জাহাজগুলির ভূমিকা কি ছিল? 4 নম্বর প্রশ্ন, গ্যালিলির অবদান আলোচনা করো দূরবীন আবিষ্কার এবং পর্যবেক্ষণে। গ্যালিলির অবদান আলোচনা করো দূরবীন আবিষ্কার এবং পর্যবেক্ষণে। 5 নম্বর প্রশ্ন, মুদ্রণ যন্ত্রের আবিষ্কারে গুটেনবার্গের অবদান লেখো। মুদ্রণ যন্ত্রের আবিষ্কারে গুটেনবার্গের অবদান লেখো। 6 নম্বর প্রশ্ন, আধুনিক বিজ্ঞানের জনক কাকে বলা হয় এবং কেন বলা হয়? আধুনিক বিজ্ঞানের জনক কাকে বলা হয় এবং কেন বলা হয়? ফ্রান্সিস বেকন এবং ডেকার্ত প্রসঙ্গ আলোচনা করবে। ফ্রান্সিস বেকন এবং ডেকার্তের প্রসঙ্গ আলোচনা করবে। শেষ প্রশ্ন, আলকেমি বা অপরসায়নবিদ্যা কি? আলকেমি বা অপরসায়নবিদ্যা কি? তো এখানেই শেষ হলো আমাদের ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারের কিন্তু সাজেশন দেওয়া। আচ্ছা, ভিডিওটা প্রায় 13.5 মিনিট হতে চললো, তো একটু বড় হয়ে গেল, কিন্তু পড়ার মাঝখানে একটু সময় বার করে 13-14 মিনিট সময় বার করে ভিডিওটা তুমি যদি দেখে নিতে পারো, তাহলে কিন্তু পরীক্ষায় কমনযোগ্য প্রশ্ন পাওয়ার চান্স অনেক বেড়ে যাবে। সমস্ত কিছু ভালো করে পড়ো, খুব ভালো করে পড়ো, এবং এই প্রশ্নগুলো পরীক্ষায় যাওয়ার আগে একটু ভালো করে দেখে নাও। সবার জন্য শুভ কামনা রইল। চলো, আজ এ পর্যন্তই।